আসসালামু আলাইকুম। শুরু করছি ভূত বাংলার প্রথম এপিসোড, প্রেজেন্টেড বাই আওয়ার থিয়েটার। আমরা আজকে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনার উপর। আমি লেখকের লেখা মতোই পড়ছি। রাত প্রায় 2টা। আকাশে মেঘের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। আমাদের এলাকার মদন শিকদার কোন এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই লম্বা একটা তাল গাছ। জায়গাটার নাম মোল্লাবাড়ির মোড়। বাঁশঝাড়, তাল গাছ হিজিবিজি থাকা অবস্থায় মেহগনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা, চারপাশে একদম স্তব্ধতা ও ঝিঝির ডাক। জায়গাটা এতটাই ভুতুড়ে যে দিনের বেলাও দেখলে ভয় লাগে। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা কাঁপছে, থর থর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে আর তাকালেন না। বাড়ির দিকে পা বাড়ালে তাল গাছটা প্রবল শব্দে কাঁপা শুরু করলো। হঠাৎ মদন শিকদারের উপর কে যেন প্রস্রাব করে দিল। উটকো গন্ধযুক্ত প্রস্রাবে মদন শিকদারের শরীর ভিজে যায়। মদন শিকদার আর কাল বিলম্ব না করে দৌড়ে বাড়ি এসে পড়ে। বাড়ি আসার পর সে লক্ষ্য করে তার শরীর পুরোটাই শুকনো, একটুও ভিজা নয়। এই ধরনের ঘটনা সেই মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটে। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে বড় একটা আম গাছ ছিল। বড় বড় আম ধরতো সেই গাছে। স্থানীয় লোকজন যখন ওই আমতলাতে আষাঢ় মাসে ঝরে পড়া আমগুলো কুড়াতে যেত, তখন মাঝে মাঝে বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার। আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছিলাম। এমন সময় পরিচিত কোনো এক তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি এক বড় আপু বড় বড় চোখ করে তাকিয়ে আছে সেই আম গাছটার দিকে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমি ওখানে প্রথম পৌঁছেছি, তাই তিনি আমাকে হাতের ইশারা করে গাছের ডালের দিকে দেখালেন। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যু পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছে একটি মেয়ে ফাঁসির দড়িতে ঝুলছে। তার মাথা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরো মানুষ এসে গেছে। আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনা খুব স্বাভাবিক ছিল না, এটা ছিল খুবই ভয়ঙ্কর। ওই দিন সারাটা দিন লাশটা গাছে ঝুলছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে ঝুলে থাকা লাশ দেখার জন্য অনেক মানুষ এসেছিল। আমি সেদিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে, সেই মেয়ে মৃত্যুর পর শুরু হয় মানুষের নানা রকম ভয়ভীতি। এলাকার অনেকেই দেখতে থাকে অনেক রাতে সেই মরে যাওয়া মেয়েটি গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত দিয়ে সে ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্যোগে গাছটি কেটে ফেলা হয়। আমার এক বন্ধু রাজীব, আমাদের এলাকারই ছেলে, ও আর ওর সমবয়সী ওর মামা সবুজ একদিন যাচ্ছিল খালার বাড়ি। ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লাবাড়ির মোড় দিয়ে যেতে হয়। সবুজের হাতে একটা টর্চ লাইট ছিল। মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখলো সামনে থেকে কিছু একটা ধীরে ধীরে ওদের দিকে হেঁটে আসছে। মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ। ওরা ভাবলো হয়তো পাগল টাগল কিছু একটা হবে। ওরাও সামনের দিকে গিয়ে চললো। সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল, তখন মনে হচ্ছে কাঁচা মাছের গন্ধে চারিদিক ভরে গেছে।
সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো, তখন দেখলো একটা জ্যান্ত মাছ কেউ একজন চিবুচ্ছে। 2 ইঞ্চি দাঁত আর মাছটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ওরা ভয় পেল আর কাল বিলম্ব না করে সোজা হাঁটা দিল। সেই বিভৎস জিনিসটা ওদের পিছু ছুটলো। তারা দুজনে প্রাণপণে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে তারা বাড়ির কাছে এসেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন জানা গেল ওদের দৌড়ঝাঁপ ও পড়ে যাওয়ার শব্দে বাড়ির লোকেরাই বেরিয়ে এসে ওদের অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। আর ওদের গা থেকে ভেসে আসছিল বিশ্রী পচা মাছের গন্ধ। রাজীব, সেও আমাদের গ্রামেরই ছেলে। তারা বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। মোল্লাবাড়ির এলাকায় পাশেই বিশাল বড় একটা বিল আছে, নাম কোটবাড়ি। কোটবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। শত শত বছর ধরে কেউ থাকেন না সে ভিটে। তবে লোকে মুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো, তাই সে ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছপালা দিয়ে ভরা। দিনের বেলাও কেউ যায় না সেখানে। রাজীব আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল, যেহেতু ওখানে কেউ যায় না, তাই ওই জায়গাটা ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানেই ছাগলটিকে জবাই করে খাওয়া হবে। অনেক রাতে একটা ছাগল চুরি করে ছাগলটি নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায়। ছাগল জবাই করলে ছাগলের রক্ত এদিক সেদিক ছিটিয়ে যেন না পড়ে, তাই তারা একটা গর্ত করল। ছাগলের গলাটার সে গর্তের ওপর রেখে তারা ছাগলটিকে জবাই করা শুরু করল এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করল সেই গর্তের ওপর একটা হাতের ছায়া এসে পড়েছে। রক্ত গর্তে না পড়ে সেই ছায়াটির ওপর গিয়ে পড়ছে এবং রক্ত শোষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শোষে খাচ্ছে। ওই দিন তারা কোনো কিছু না ভেবেই প্রাণ নিয়ে সেখান থেকে পালালো। পরবর্তীতে রাতের বেলায় বুড়ির ভিটার দিকে আর কেউ পা অব্দি রাখে না। মোল্লাবাড়ি এলাকারই 2 ভাই রাতের বেলা কোটবাড়ির বিলের ধারে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজার নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজার নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনের সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইল এলাকায় কে মরেছে। সবাই বলল, কই, কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে গত রাতে তারা কার জানাজা পড়ল, কাকে দাফন করলো? ছুটে গেল সেই বুড়ির ভিটায় লোকজন নিয়ে। কে দেখা গেল কোনো কবর নেই সেখানে। সেই মোল্লাবাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে, বাজারও চেনে না। এত রাতে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লাবাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘোমটা টেনে হেঁটে যাচ্ছে। তিনি বাজার কোন দিকে তা জিজ্ঞাসা করার জন্য মহিলাকে ডাকলেন। বললেন, আম্মা, বাজারটা কোন দিকে? মহিলার কোনো সাড়া শব্দ নেই। আবারও ডাকলেন, কিন্তু কোনো শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ লোকটার দিকে তাকালেন। তখন লোকটা অজ্ঞান হয়ে গেল। ওইরকম বিবস্ব চেহারার কাউকে তিনি জীবনও দেখেননি। মহিলার মুখের মাংস এবড়ো থেবড়ো এবং 2 চোখ যেন বেরিয়ে যাচ্ছে। এরকম অনেক ঘটনাই আমাদের এলাকায় ঘটে, মাঝে মাঝে ঘটে। আমি ভূত প্রেতে অবিশ্বাসী, তবু আমি একা রাতের বেলা তেমন একটা বের হই না। আমার মনে হয় সেই কেটে ফেলা আম গাছটার নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে যায় মোল্লাবাড়ির মোড় দিয়ে। এখনো মনে হয় মোল্লাবাড়ির মোড়ে তাল গাছ কেঁপে ওঠে গভীর রাতে। মনে হয় কোটবাড়ির ভিটায় একটা হাতের ছায়া খুঁজে ফিরছে কোনো তাজা রক্তের সন্ধানে। তাজা রক্ত।